এত সমস্ত কিছু করেছেন আপনি? সবটাই তোমাকে পাওয়ার জন্য করেছি। আমাকে পাওয়ার জন্য করলেও কি লাভ হবে? জেনে হোক বুঝে হোক, সেই বহুকাল আগেই তো আপনি আমার ভিতরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছেন। আমি জানি না তুমি আমায় আপন করে নেবে কি নেবে না, তবে এইটুকু বলবো, আজ পুরোপুরি পাক্কা প্ল্যান করে এসেছি আমি, যে তোমার সাথে দেখা হওয়ার পর যদি তুমি আমায় আপন করে না নাও, তাহলে নিজের সেফটির জন্য যে মেশিনটা সাথে রেখেছি সেটা সব কয়টা বুলেট নিজের মাথার খুলির মধ্যে ঢুকিয়ে দেব। কারণ আর সম্ভব না তোমাকে ছাড়া থাকা আমার। এমনিতেও মরে গেছি, তোমায় না পেলে একদম পাক্কা মরে যাব। প্লিজ তুমি আমায় আপন করে নাও, আমি আর কোনো দিন তোমায় ভুল বুঝবো না। প্লিজ আমায় নিজের করে নিয়ে আমায় বাঁচিয়ে নাও। তুই আমাকে কষ্ট দিছিস মনু, তোকে তো এত সহজে আপন করব না আমি। হ্যাঁ, তুই হয়তো ভুল করেই কষ্ট দিয়েছিস আমায়। তোর জায়গায় অন্য কেউ হলে সেম কাজটাই করত, কিন্তু কষ্ট তো পেয়েছি আমি, এবার তোমাকেও একটু পেতে হবে। না, তোমাকে আর গ্রহণ করতে পারবো না আমি। আমার লাইফে অন্য কেউ চলে এসেছে, তোমার মতন মেয়েরার জায়গা নাই আমার লাইফে। আমি অন্য কাউকে ভালোবাসি, তোমাকে আর ভালোবাসতে পারবো না আমি। সরি তনু। আকাশের মুখ থেকে অন্য মেয়ের কথা শুনতেই তনু মেশিন বের করে নিজের কপালে ঠেকিয়ে ধরে গুলি চালিয়ে দেয়। আকাশ তনুর কাণ্ড দেখে বাকরুদ্ধ হয়ে যায়। কি করলো তনু এটা? সে সত্যি সত্যি নিজেকে শেষ করে দিল। পুরোপুরি শকড হয়ে আছে আকাশ। তখনই পাশ থেকে পুলিশ অফিসার চেঁচিয়ে ওঠে, স্যার আপনি টেনশন করবেন না, আমরা হাওয়ায় গুলি চালিয়েছি। তনু প্রথমে শক খেয়ে যায় গুলির আওয়াজ শুনে, কারণ সে তো এখনো গুলি চালায়নি। তাহলে গুলি কে চালিয়েছে? পরে গিয়ে দেখে পুলিশ এসে গেছে ঘটনাস্থলে, আর তারাই হাওয়ায় গুলি চালিয়েছে। এই যে আপনারা এখানে কি করছেন? স্যার আমরা বিশেষ অপারেশন করে জেনে গেছি যে রূপসী নারী কে, তাই তাকে গ্রেফতার করতে এসেছি আমরা। ওপর থেকে অর্ডার এসেছে ওনাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার। তোরা আমায় চিনিস তো আমি কে? জি স্যার, আপনাকে চিনি। আপনি আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার মাইকেল মুন্না। আমরা এখানে আসার আগে একটা মিটিং হয়, সেখানে আপনাকে আমরা দেখেছি। বিশেষ এক তথ্য সন্ধানের মাধ্যমে জেনেছি আপনি আর রূপসী নারী একত্রে মিট করবেন। আমরা এখানে আসলেই রূপসী নারীটা কে সেটা সচক্ষে দেখতে পাবো। আমাদের তথ্য সন্ধানের তথ্য অনুযায়ী আপনার সামনে যে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি হলো রূপসী নারী। তাই আমরা রূপসীকে গ্রেফতার করে এখান থেকে নিয়ে যাব। এখন কি বলেছিস শুনিনি, আবার বল কথাটা। তনু চুপচাপ পাশে দাঁড়িয়ে আছে। স্যার ওপর থেকে অর্ডার এসেছে রূপসী নারীকে গ্রেফতার করে নিয়ে যেতে। তোদের মনে কি মরণের ডর ভয় নাই? না নিজের জীবনরে ভালোবাসিস না? তোরা কোনটা? তোরা কোন সাহসে আমার সামনে থেকে ওকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার কথা বলিস? স্যার কি করব, ওপর থেকে যে অর্ডার এসেছে তাই তাকে বাধ্য হয়ে গ্রেফতার করতে হবে আমাদেরকে। দেখি তোদের কত বড় বুকের পাটা যে ওর গায়ে হাত লাগাতো। কোন বাপের বেটার সেই দুঃসাহস আছে, আমি একটু দেখি। আকাশের কথা শুনে সবাই চমকে যায়, কারণ তার কথা বলার ধরন পাল্টে গিয়েছে। কেউ আর সামনে এগোবার মতন সাহস করতে পারছে না। তাও একজন সাহস করে বলে, স্যার প্লিজ ওনাকে গ্রেফতার করে নিয়ে যেতে দিন, না হয় আমাদের চাকরি থাকবে না। আকাশের চরম রাগ উঠে যায় পুলিশ অফিসারের কথা শুনে। সে পিছন থেকে মেশিন বের করে সোজা পুলিশ অফিসারের পায়ে গুলি করে দেয়। এই দৃশ্য থেকে সবাই পিছাতে থাকে, আর সেই পুলিশ অফিসারটা সজলে চেঁচাতে শুরু করে, কিরে গ্রেফতার করবি না ওকে? কর গ্রেফতার। একটা কথা কান খুলে শুনে রাখ, মানুষটা খালি আমার, সে খালি আমার অধীনে থাকবে আর আমার চোখের সামনে থাকবে। তাকে কেউ আমার থেকে দূরে সরাতে চাইলেও তার কেয়ামত রটিয়ে দিব আমি। সো ভালোই ভালোই তোরা সবাই এখান থেকে সোজা ফিরে যা। তোদের উপরে লেভেলের সাথে আমার কথা হবে। আর তোরা এখন যারা যারা রূপসীকে দেখছিস সবাই মুখে কুলু পেটে নিবি, কারণ তোরা কেউ ওকে দেখিসনি। সো সবাই দফা হও এখান থেকে। আকাশের কথা মতন সবাই চলে যায় সেখান থেকে। সেই আহত পুলিশটাকে তাদের সাথীরা সাথে করে নিয়ে যায়। পুলিশগুলো যেতেই তনু দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সরি কলিজা, আমি না জেনে তোমার সাথে অনেক বড় অন্যায়টা করে ফেলেছি। প্লিজ আমায় মাফ করে দাও, আর আমায় মাফ করে নিয়ে নিজের বুকে টেনে নাও সারা জীবনের জন্য। তোমায় সরি বলতে হবে না, কারণ দোষটা তোমার নয়, দোষটা আমার, যে আমি তোমাকে সমস্ত কিছু আগে খুলে বলিনি। তোমার জায়গায় অন্য কেউ হলেও সেই একই কাজ করত, আর আমিও তো চাই বুকে টেনে নিতে। কিন্তু সমস্যা হলো মা আমার বিয়ে অন্য একটা মেয়ের সাথে ঠিক করে ফেলেছে।
তনু আকাশের কথা শুনে তার থেকে দূরে সরে আসে। তার মানে তুমি সত্যিই সেই মেয়েকে ভালোবাসো? তার মানে তোমার একটু আগে বলা সমস্ত কথাই সত্যি? আরে না পাগল, ওসব তো মজা করে বলেছি। ওসব সত্যি হতে যাবে কেন? একদম খুন করে দেব বলে দিলাম, যদি আমি বাদে অন্য কোনো নারীর কাছে যাও তুমি। না না, যাব না। তাড়াতাড়ি মায়ের সাথে আমার বিষয়ে আলাপ করো, যেভাবে হোক বিয়েটা বাতিল করো। এখনই ফোন দিচ্ছি মাকে। পকেট থেকে ফোনটা বের করে মাকে ফোন করব। তখনই দেখি পলিটিশিয়ান সিকান্দারের ফোন। এই মানুষটাকে দেখলেই আমার রাগ উঠে যায়, তাই ফোনটা রিসিভ না করে কেটে দিলাম। কিন্তু সে তার পরপরেই আবার ফোন দিল। এবার ফোনটা রিসিভ করে কি সমস্যা বুঝলাম না তো। ভাই প্লিজ দয়া করে ফোনটা কাটবেন না। কি হয়েছে সেটা বলেন। ভাই, রূপসী নারীকে নিয়ে অনেক বড় বড় কর্মকর্তারা বোর্ড মিটিং বসেছে। সেখানে আর্মির মেজর থেকে শুরু করে অনেক নামি দামি লোকেরা আছেন। আপনি নাকি পুলিশের হয়ে ফসকে বলেছেন রূপসী নারীকে গ্রেপ্তার করতে দিবেন না। বলেছি তো। না, তেমন কিছু না। আসলে সবাই সেসব নিয়েই মিটিং বসিয়েছিল, কারণ আপনার কথার অমান্য মিটিংয়ে নাই। কিন্তু জনগণকে তো কিছু বলতে হবে, জনগণের কাছে তো কিছু একটা রাখতে হবে, যাতে করে তারা সেই সব বিষয় নিয়ে কথা বলা বন্ধ করে দেয়। কিন্তু কিভাবে সেটা সমাধান করব, সেটা নিয়েই সবাই এই বোর্ড মিটিং। জনগণের কাছে এটা ভাইরাল করেন যে রূপসী নারী যে কোনো কিছু একটা দাবি করেছিল, আমরা তার চাহিদা পূরণ করাই সে এসব আর করবে না বলে ইস্তফা দিয়েছে। ঠিক আছে ভাই। তারপর ফোন কেটে দিলাম। কেটে দিয়ে আবারও মায়ের নাম্বারে কল দিলাম। হ্যাঁ, তুই কবে আসছিস? মা, আজকে আসছি। আর একটা সমস্যা হয়েছে, তুমি বিয়েটা বাতিল করো। এই ছেলে, কি সব বলছিস? বিয়ে বাতিল করব মানে? আমি সেসব করতে পারবো না। আমার মুখের জবান তো জবানই। তোর সমস্যা হলে আগে বলতি, এখন তীরে এসে কেন তরি ডুবাচ্ছিস? মা প্লিজ, ক্যান্সেল করবো বিয়েটা। আমি এসে সমস্তটা বলছি। তারপর ফোন রেখে দিলাম, মাকে আর কিছু বলতে না দিয়ে। তারপর আমার সেট করা ছেলেপেলেকে বললাম চলে যেতে, আর আমি তনুকে নিয়ে তৎক্ষণাৎ রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি পৌঁছাতেই মা ছুটে এলো, কিন্তু আমার কাছে এসে মা থেমে গেল। তার কারণটা হচ্ছে তনু। তনুকে দেখে মায়ের যা বোঝার তিনি বুঝে ফেলেছে। তিনি কোনো কথা না বলেই আমার কাঁধের ব্যাগটা নিয়ে ঘরের ভিতরে ঢুকে গেল। আমিও মায়ের পিছনে পিছনে তনুকে নিয়ে বাসার ভিতরে প্রবেশ করলাম। মা সোজা গিয়ে চুপচাপ খাটের উপরে বসে আছে। মা, কি হয়েছে তোমার? তুই যে এমনটা করবি কখনো ভাবিনি। আগেই বলতি তোর পছন্দ আছে। খালি খালি আমার মান সম্মান নষ্ট করলি কেন? মা, কে বলেছে মান সম্মান নষ্ট হয়েছে? তুমি তাদের বুঝিয়ে বললেই তো হবে। ঘোড়ার ডিম হবে। বেয়াদব ছেলে, আগে বললেই তো পারতিস। ও হ্যাঁ, বলবি কেন? এই মেয়ে তো তোর মাথা খেয়ে ফেলেছে। দোষটা তোরও না, দোষটা এই মেয়ের। এই মেয়ের কারণে আজ আমার মান সম্মান ধুলোয় মিশতে চলেছে। এই মেয়ে তোর লাইফে না আসলে এসব দিন দেখতে হতো না আমার। তনু আকাশের আম্মুর কথা শুনে শব্দ করে হেসে দেয়। তনুর এমন হাসি দেখে আকাশের আম্মুর আরো রাগ উঠে যায়। এই মেয়ে, এভাবে দাঁত কেলিয়ে হাসছিস কেন? আমার এত বড় সর্বনাশ করে তোর হাসি আসছে, তাই না? তখনই তনু মুখ থেকে হিজাবটা খুলে আকাশের আম্মুকে জড়িয়ে ধরে। আকাশের আম্মু তো পুরো অবাক তনুকে দেখে। এই মেয়ে, তুমি এখানে কেন? আমি তো আপনার ছেলের বউ। আপনি যাকে আপনার ছেলের জন্য ঠিক করে এসেছেন তাকেই আপনার ছেলে বিয়ে করে নিয়ে এসেছে। কি করে সম্ভব এটা? মামনি, সেটা তো আমার অবাস্তব লাগছে। আমি কিছুদিন আগে যখন বাড়ি আসি তখন আপনি আমাকে আপনার ছেলের বউ করার জন্য ঘরে কথা বলতে আসেন, কিন্তু আমি আপনার ছেলেকে ভালোবাসতাম বলে আপনার সামনে আসিনি, কারণ আমার অন্য কোনো ছেলেকে বিয়ে টিয়ে করার ইচ্ছে ছিল না। আমি আপনার ছেলেকে বহু আগে থেকেই ভালোবাসি, তার জন্য অপেক্ষা করে বসেছিলাম এতটা দিন। আর তাছাড়া তখন এটা জানতাম না যে আপনি আকাশের আম্মু আর আকাশ আপনার ছেলে, আর তার জন্যই আমাকে ঘরের বধূ করে নিয়ে যেতে চান। তনুর কথা শুনে আকাশের আম্মু তনুর কান টেনে ধরে। শয়তান মেয়ে, আগে বললি না কেন? তুই এসেই তো আমার কাছে তোর পরিচয় দিতে পারতি। মামনি, দিতে পারতাম, বাট আমি নিজেই শকড যে আপনি আকাশের আম্মু।
আর আকাশ আপনার ছেলে বিষয়টা নিয়ে। হয়েছে, থাক। এবার যা, দুজন মিলে ফ্রেশ হয়ে আয়। আমি তোর বাসায় ফোন দিচ্ছি। আর হ্যাঁ, তোরা কি বিয়ে করে নিয়েছিস? দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। তনু একদিন আমার বাসায় থেকে পরের দিন তার বাসায় চলে গেল। আসতেছে শুক্রবারে আমার বিয়ে। পাঠক পাঠিকা কেউ ভুলেও বিয়েতে আসবেন না, কারণ বিয়ে আমার, তাই আমি একাই খাবো। দেখতে দেখতে বিয়ে হয়ে গেল। তারপর কি আর ভাই, সে আগের কাহিনী। বাসর ঘরের সামনে দাঁড়ায় আছি, কিন্তু এবার আর কেউ এসে ঠেলা দিয়ে বাসর ঘরে ঢুকিয়ে দেয় নাই। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি বিয়ে তো করে নিয়েছি, এখন কাপ্পা দিয়ে খেলা হবে। বাচ্চার বাপ হমো আগামী বছরে। আজ টি-20 চলবে বাসর ঘরে। তারপর কি আর, জাপানের বুলেট গতিতে চলা ট্রেনের ন্যায় দৌড়ে বাসর ঘরে ঢুকে গেলাম। কিন্তু পোড়া কপাল হইলে যা হয় আর কি, বাসর ঘরে ঢুকে দেখি ফকিন্নি নাক ডেকে ঘুমাচ্ছে। তনুর এই দৃশ্য দেখে টি-20 খেলার সমস্ত মুড চলে গেল। রাগের চোটে মাঠের মধ্যে প্রস্রাব করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম, কিন্তু পরে ভাবলাম না, মান ইজ্জত সবটাই নষ্ট হয়ে যাবে। তাই ওয়াশরুমে চলে গেলাম প্রস্রাব করতে। প্রস্রাব করছি, হঠাৎ সেই অবস্থায় শরীর কাঁপাতে উঠল, যেটা মানুষ প্রস্রাব করার সময় তার সাথে প্রায় ঘটে। নর্মাল একটা বিষয় এটা, কিন্তু আজ কেন জানি রাগ উঠে গেল। পোড়া কপাল, আজ কাপ্পা দিয়ে টি-20 খেলবো ভাবছি বউয়ের সাথে, কিন্তু ফকিন্নি মার্কা বউটা ঘুমিয়ে গেল। আর এদিকে আমার টি-20 খেলার প্লেয়ারটা প্রস্রাব নিয়ে কাপা দিয়ে খেলা করছে। খেল ভাই খেল, জন্মের খেলা খেল। রাগের চোটে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে তনুকে কোলে তুলে নিয়ে তাকে বারান্দায় রেখে আসলাম। আর আমি কাঁথা বালিশ নিয়ে বিছানায় আরামে ঘুম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি বিছানায় নাই। ফকিন্নিটা আমারে বিছানা থেকে ফ্লোরে ফেলে দিয়ে মাঝরাতে সে এসে আবার বিছানায় ঘুমিয়েছে। কি পরিমাণ রাগ যে উঠছে তা বলে বোঝাতে পারবো না। দাঁড়া, টি-20 এই সকালে খেলবো। ফ্লোর থেকে উঠে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। আমি তাকে জড়িয়ে ধরায় তার ঘুমটা ভেঙে গেল। তনুর 2 হাত বিছানায় চেপে ধরে তাকে কাতুকুতু দিতে শুরু করলাম। সে সাপের মতন বিছানায় মোড়ামুড়ি করছে, আর আমি খিটখিট করে হাসছি। এটা রাতে টি-20 খেলতে না দেওয়ার ফল। ঠিক তখনই তনু শরীরের শক্তি খাটিয়ে আমার থেকে ছুটে গেল। তারপর সে আমার বুকের উপরে উঠে বসলো। কি টি-20 খেলার অনেক শখ না তোমার? দাঁড়াও, খেলাচ্ছি তোমাকে টি-20। তারপর তনু আকাশের ঠোঁটে নিজের দাঁত বসি দিয়ে কামড়াতে শুরু করলো। এদিকে আকাশের অবস্থা 12টা। সে ভেবেছিল টি-20 খেলবে বউয়ের সাথে, কিন্তু ইতিহাস আজ উল্টো করে রটি দিয়ে তার বউ তার সাথেই টি-20 খেলতে শুরু করলো। তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছো। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরো শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না।